তারা বিভিন্ন ধরনের নিউজ বা এরকম কিছু মোটিভেটিং স্টোরিজ যারা পাস করেছেন তাদের করতে থাকেন। তো আমার সম্পর্কে হয়তো অনেকটাই আপনারা অনেকেই আছেন যারা হয়তো দেখেছেন। সো আমি জানি অনেকটাই আপনারা জানেন, তবুও অ্যাট দ্য কস্ট অফ রিপিটেশন আমাকে দেখতে হবে যে আমি কতটুকু আপনার সাথে নতুনভাবে শেয়ার করতে পারবো, আর এরকম জিনিসগুলো যেটা আপনাদের পড়াশোনা করতে গিয়ে কাজে লাগবে সেটা শেয়ার করার চেষ্টা করবো। সো আমি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রায় আমার বাড়ি। সেখানে একটা গভর্নমেন্ট স্কুলে আমি ক্লাস 1 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। মারাঠি মিডিয়ামে আমি পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে 12 অবধি। তার মধ্যে ক্লাস 10 অবধি বা মাধ্যমিক অবধি আমি আমার গ্রামেই একটা স্কুল ছিল, গভর্নমেন্টের স্কুল, সেখানে পড়াশোনা করেছি। সেখানে পড়াশোনা করতে গিয়ে নর্মালি যেটা হয় আর কি, বাড়িতে যদি মা বাবা যদি পড়াশোনা করে না থাকে তাহলে একটু নেগলেক্ট হয়ে যায় আর কি, বাচ্চা ভালো করে পড়ছে বা না, স্কুলে ঠিক মতো যাচ্ছে বা না, এইসব দিক থেকে একটু নেগলিজেন্স চলে আসে। তো আনফর্চুনেটলি আমার একজন ভাই, দুজন বোন, এদের দিকে বেশি ফোকাস আমার ফ্যামিলি মেম্বার বিকজ অফ দি ইকোনমিক্যাল রিজন করতে পারিনি। কিন্তু যেহেতু আমাকে স্কুল খুব ভালো লাগতো, পড়াশোনা করতে আমি ভালোবাসতাম, বই পড়তে ভালো লাগতো, স্কুলে একটা পজিটিভ আমি এনভায়রনমেন্ট পেতাম, যেটা হয়তো বাড়িতে এত পজিটিভ এনভায়রনমেন্ট ছিল না। তো তাই আমাকে স্কুলে যেতে খুব ভালো লাগতো। আমি তো ভাবতাম যে শনিবার রবিবারও যাতে ছুটি না থাকে স্কুলে। সো ক্লাস 1 থেকে 10 আমি আমার গ্রামের স্কুলে পড়াশোনা করলাম। সেখানে আমার যতজন টিচাররা ছিল, যারা আমাকে বিভিন্ন সাবজেক্ট পড়িয়েছেন, ওদের কাছ থেকে অনেক জিনিসগুলো শিখলাম। আর ইম্পর্টেন্টলি এটা জানতে পারলাম যে আমার মধ্যে পটেনশিয়াল আছে কিছু বড় করার। কিন্তু যেভাবে আপনারা দেখেন গ্রামের দিকে বা মালদার মতো জায়গায় বলুন, গ্রামীণ এলাকাতে ক্যারিয়ারে আমি কি করব এটা নিয়ে অনেকবারই কিন্তু আমাদের কোনো ধারণা থাকে না। আমাদের কাছে সেরকম ক্যারিয়ার কাউন্সিলিং হয় না, বা আমরা জানি না যে কী কী অপরচুনিটিস রয়েছে। ফর্চুনেটলি আজকে জামানায় আপনাদের সবার হাতে স্মার্টফোন রয়েছে, আপনার হাতে না থাকলে আপনার মা বাবার কাছে আছে, ইন্টারনেট অ্যাক্সেস আপনাদের কাছে রয়েছে। সেই সময় হয়তো এত বেশি ছিল না। সো আমার কাছে এটা ধারণা ছিল না যে আমি কি করব, আমার এটা জানা ছিল যে আমি কিছু বড় করতে চাই, কিছু বড় হতে চাই। ক্লাস 10 আমার ছুটি চলছিল আর কি, পরীক্ষা দেওয়ার পরে বোর্ডের এক্সামিনেশনের রেজাল্টের আমি অপেক্ষা করছিলাম। আর সেখানে সেই অপেক্ষা করার সময় আমার যিনি ফেভারিট টিচার ছিলেন একজন, উনি একটা স্টেট সার্ভিস থেকে এক্সামিনেশন দিয়ে, যেভাবে আপনাদের এখানে WBCS হয় সেভাবে আমাদের রাজ্যে MPSC হয়। তো সেই MPSC পরীক্ষা উনি পাস করলেন। আর আমি নিউজ পেপারে দেখলাম যে ওনাকে নিয়ে একটা আর্টিকেল লোকাল পেপারে এসছে যে উনি এরকম এরকম পরীক্ষা পাস করেছেন। তো সেই দিনে আমার মনে হলো যে উনি তো একজন সাহেব হয়ে গেছেন, ওনাকে তো আমি এত কাছ থেকে দেখেছি, উনি তো আমার ফেভারিট টিচার, উনি আমাকে অনেক ভালোবাসেন। তো উনি করতে পেরেছেন, তো আমি ওনার কাছে যাই, ওনার গাইডেন্স নিই, আর ওনাকে বলি যে আমি একজন সাহেব হতে চাই। সো আমি জানতাম না যে IAS কি হয়, বা WBCS যদি আমি ইকুইভ্যালেন্ট বলি ওদিকে, MPSCতে ডেপুটি কালেক্টর কি হয়, বা BDO কি হয়, বা তহসিলদার কি হয়, কিভাবে হওয়া যায়, এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। স্যারের কাছে গেলাম, উনি আমাকে গাইড করলেন যে এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, কম্পিটিটিভ এক্সাম হয়, সেটা যদি তুমি দাও, ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমার হওয়ার একটা চান্স আছে। সেদিনে আমি ডিসাইড করলাম যে ঠিক আছে, তাহলে আমি এটাই করি। বিকজ আমাকে প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্স ভালো লাগতো না কোনোদিন, আমার ওটা ইন্টারেস্ট ছিল না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবার আমি ভার্নাকুলারে পড়েছি, তো ইংরেজিতে যদি আমি সুইচ করি তাহলে আমি জানতাম যে আমার ইংরেজিও এত ভালো নেই যে আমি ভালো করে ওটা ক্যাচ করতে পারবো। তো ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল আবার সেই অপশানটা আমার কাছে ছিল না। তাই আমি ভাবলাম যে হিউম্যানিটিস করি, বিকজ পলিটিক্যাল সায়েন্স বলুন বা হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্ট আমাকে ভালো লাগতো। তখন আমি 11-12-তে ডিসাইড করলাম যে আমি হিউম্যানিটিস বা আর্টস নিয়ে পড়াশোনা করি। আমি ক্লাস 10-এ পাস করে 11th আর 12th ভালো করে পড়াশোনা করলাম। একটা জিনিস আমি জানতে পেরেছিলাম যে আমি যে জায়গাতে থাকছি, মহারাষ্ট্রায় যে জেলায় আমার বাড়ি, সে জেলাতে থেকে হয়তো আমি কোনো পরীক্ষায় পাস করতে পারবো না। তার কারণ ছিল যে সেখানে যে পরিবেশ ছিল, সে পরিবেশ
এত ভালো ছিল না কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তার মাইনে হচ্ছে যে সেখানে কোনো ভালো কোচিং ছিল না, বইগুলো পাওয়া যেত না। আমার কাছাকাছি বা আমার পাশাপাশি যে আমার বন্ধুরা আছে বা বাকি লোকেরা রয়েছেন তাদের মধ্যেও কারো খুব বেশি ইন্টারেস্ট ছিল না। সো আমি এটা ডিসাইড করেছিলাম যদি আমাকে কিছু করতে হয় ক্লাস 12-এর পরে যেটা আমি গ্র্যাজুয়েশন করতে যাব সেটার জন্য আমার কিন্তু একটা বড় শহরের দিকে যেতে হবে। সো মহারাষ্ট্রায় যে অপশনটা ছিল পুনা, বিকজ ওটা আমাদের রাজ্যের এডুকেশনাল ক্যাপিটাল ওটাকে আমরা বলি, বিকজ সেখানে খুব ভালো ভালো কলেজ, ইউনিভার্সিটিজ, লাইব্রেরিজ রয়েছে, কোচিং রয়েছে, বইয়ের জন্য পুরো একটা এরিয়া আছে। মানে সেই এলাকায় গেলে শুধু বই পাবেন আপনারা, আর কোনো দোকান পাবেন না। সো ডিসাইড করলাম যে ওখানে গিয়ে আমি পড়াশোনা করব। কিন্তু যেটা হবে আপনারা জানেন যে ইকোনমিক্যাল কন্ডিশন এত ভালো বাড়িতে ছিল না, তাই ফাইন্যান্সিয়ালের দিক থেকে আমি অনেক চিন্তায় রয়েছিলাম। তখন আমার ভাই যে পড়াশোনা করছিল না ও বললো যে আমি যেটুকু 2,000-2,500 করে আমার মামার বাড়িতে কাজ করতেন, ওনার দোকানে কাজ করতেন, তো উনি বললেন যে আমি সাপোর্ট করব। বাবা বললেন, বাবা অটো ড্রাইভার ছিলেন, উনি বললেন যতটুকু পারবে আমিও সাপোর্ট করার চেষ্টা করব। সো মান্থলি আমার অ্যাটলিস্ট 5,000-5,500 টাকা আমার খরচ ছিল। তো এটা দেওয়ার জন্য ওরা রাজি হলেন। ওদের কাছ থেকে একটা কনফিডেন্স পেয়ে আমি পুনার মতো একটা বড় শহরে প্রিপারেশন করতে গেলাম। এখন প্রিপারেশন করতে যখন যাই, এটা আপনারাও দেখবেন, যখন এখান থেকে কেউ ছেলে বা মেয়ে আছে যে মালদায় রয়েছে বা রাতুয়াতে রয়েছে বা কোনো একটা গ্রামের দিকে রয়েছে, হঠাৎ করে ওনাকে যদি কেউ বলে যে তোমাকে কলকাতার কোনো ভালো কলেজে পড়াশোনা করতে যেতে হবে, তাহলে ওনার জন্য যে ক্যালকাটা প্রথমবারে দেখে যেরকম কালচারাল শক লাগবে, সেরকমই কালচারাল শক আমি ফিল করেছিলাম যখন আমি পুনার মতো বড় শহরে গিয়েছিলাম। আমি ফার্গুসন কলেজ ওখানে আছে, অনেক নাম করা কলেজ, সেখানে অ্যাডমিশন পেলাম। যেহেতু আমি ক্লাস 12-এ ভালো স্কোর করেছিলাম, মানে ক্লাস 12-এ ভালো স্কোর করার কারণই ছিল যে আমাকে পুনায় যেতে হবে, তাই ভালো স্কোর করে সেই কলেজে আমি অ্যাডমিশন পেলাম। সেখানে দেখবেন আমি ইংরেজি মিডিয়ামে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করতে ভাবলাম। যেভাবে বললাম যে ক্লাস 12 অবধি তো মারাঠিতে পড়াশোনা করেছি, ইংরেজি জানতাম কিন্তু এত ভালো নয় যে আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো। সো ওখানে গিয়ে আমার মধ্যে একটা কমপ্লেক্স চলে আসলো যে আমার কলেজ তো এত বড়, এত বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা ওখানে রয়েছেন যারা ডিফারেন্ট ডিফারেন্ট সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। হয়তো কি কনভেন্ট থেকে পড়াশোনা করেছেন, কেউ অন্য স্কুল থেকে, ভালো স্কুল থেকে পড়াশোনা করে এসছে, ভালো ভালো ওরা ইংরেজি বলছে। এই সব তো আমার কাছে নেই, তাহলে ওদের সাথে কি আমি কম্পিট করতে পারবো? এই সময় এই ধরনের ডাউটটা সব সময় আমার মধ্যে থাকতো। যেটা স্যার বললেন যে প্রত্যেকটা 15 দিন পর আমরা ভাবতাম যে হবে বা হবে না, ডিপ্রেশন চলে আসতো। তো আমারও সেরকম ছিল। আমার মনে আছে যখন আমার কলেজের প্রথম দিন ছিল, আমাদের প্রফেসর যখন ফার্স্ট ক্লাস শুরু হলো তখন সবাইকে জিজ্ঞাসা করলেন যে আপনি নিজের পরিচয়টা দিন, আপনার নাম ঠিকানা বলুন, আর আপনি কি করতে চাইছেন গ্র্যাজুয়েশনের পরে এটা বলুন। তো আমার ক্লাসে অনেকেই ছিল, ম্যাক্সিমামই ছিল যারা বলছিল ওরা আইএএস হবে, আইপিএস হবে, এরকমই সবাই বলছিল। আমি ভয়ে বসে আছি আর আমি দেখছি যে সবাই বলছে, আর ওরা আমার থেকে তুলনামূলকভাবে সব এগিয়েছিলেন সব দিক থেকেই। তো আমার মধ্যে একটা ডাউট আসছিল যে আমি কি করে বলবো যে আমিও হতে চাই। তো যখন অবধি আমার নাম্বার এসেছিল আমি একদম মানে যেটা গ্রুপ ডি পোস্ট হতে পারে বা ক্লারিক্যাল পোস্ট হতে পারে সে অবধি নেমে গিয়েছিলাম। তবুও কিন্তু আমি কনফিডেন্স একটু করে বললাম যে আমিও আইএএস অফিসার হতে চাই। সো ফার্স্ট ইয়ার আমার কলেজেরই একটু স্ট্রাগল করতে, অ্যাডজাস্ট করতে বেরিয়ে গেল। আমি বুঝে নিলাম এই পরীক্ষাটা পাস করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বুঝে নেওয়া যে পরীক্ষার সিলেবাসটা কী আছে, সেই সিলেবাসের ভিত্তিতে কী ধরনের প্রশ্নগুলো থাকে, সেই দিক থেকে কোন কোন ইম্পর্ট্যান্ট বইগুলো আছে যে বইগুলো আপনাদেরকে পড়তে হবে। সেটা যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনি 3 বছর ধরুক বা 10 বছর ধরেও যদি আপনারা পড়াশোনা করেন কোনো লাভ হবে না। সো একটা প্রপার ডাইরেকশন থাকা খুব ইম্পর্ট্যান্ট। একটা ভালো করে তাই পড়াশোনা শুরু করার আগে একটা অ্যানালিসিস করে নেওয়া খুব ভালো যে সিলেবাস কী আছে, প্রশ্ন কী ধরনের জিজ্ঞাসা করা হয়, আর আমাকে কোন কোন বইগুলো তার জন্য নিতে হবে। সো এই অ্যানালিসিস আমি 1 বছর ধরে করলাম। সেকেন্ড ইয়ারে আমি একটা কোচিং জয়েন করলাম যেহেতু আমার একটু গাইডেন্স প্রয়োজন ছিল। আর আমি সেই সময় একটা ডিসিশন নিলাম যে ইউপিএসসির পরীক্ষা আপনি দেখবেন ম্যাক্সিমামই যারা পাস করেন তারা কিন্তু
ইংরেজি মিডিয়ামে দিয়ে পরীক্ষাটা পাস করেন। তো আমি ভাবলাম যে আমি এইবারে মারাঠি মিডিয়ামে পরীক্ষা দেবো, যেহেতু আমি ক্লাস 12 অবধি মারাঠিতে পড়াশোনা করেছি। আপনাদের মধ্যে অনেকেই হবেন যারা বাংলা মিডিয়ামে হয়তো দিতে চাইছেন। সো বাংলাও কিন্তু একটা অপশন রয়েছে যে আপনারা বাংলাতে পড়াশোনা করে বাংলা মাধ্যমে ইউপিএসসির পরীক্ষা দিতে পারেন। সো আমি একটা কোচিং জয়েন করলাম, সেকেন্ড ইয়ার আমি কোচিং আর আমার কলেজ করলাম। তারপরে থার্ড ইয়ার শুরু হলো। থার্ড ইয়ারে আমি ডিসাইড করলাম যে আমি একটু সেলফ স্টাডি করি। তো আমি সেলফ স্টাডি করলাম, যেগুলো কোচিংয়ে পড়ানো হয়েছিল, যতগুলো বই আমি পড়েছিলাম, 2 বস্তা ভরে আমার কাছে বই ছিল, সে সব বই 3 থেকে 4 বার করে আমি পড়লাম। যে কোচিংয়ের নোটস ছিল সেটা পড়লাম। আমি যখন কোচিংয়ে ছিলাম তখন আমার কাছে একটা স্যামসাংয়ের একটা ছোট ফোন ছিল যার মধ্যে রেকর্ডিং হতো। আমি যেটা করেছিলাম, যত লেকচার হতো সেসব লেকচারগুলো আমি কিন্তু রেকর্ড করে নিতাম, যাতে পরে আমি শুনতে পারি যদি কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি। সো সেভাবে আমি থার্ড ইয়ারে গিয়ে সে রেকর্ডিং আবার বারবার করে শুনলাম। তাহলে আপনার দেখবেন যে আমার একটাই ক্লাস 2 বার করে হয়ে গেছে। সো এইভাবে করে আমি থার্ড ইয়ারে ভালো করে পড়াশোনা করলাম। অনেকেই বলবেন যে কেউ হয়তো 14 আওয়ার্স পড়াশোনা করেছে, 15 ঘন্টা পড়াশোনা করেছেন। আমার যেটা মনে হয় যে যদি আপনারা কনসিস্টেন্টলি পড়াশোনা করেন, তাহলে 8 ঘন্টা 7 ঘন্টাও যদি ডেইলি পড়াশোনা করা যায় তাতেও যথেষ্ট। বাট দ্যাট হ্যাজ টু বি ইউর কনসিস্টেন্ট এফোর্ট। এরকম নেই যে আমি আজকে 10 ঘন্টা পড়াশোনা করলাম, আগামীকালে আবার গিয়ে 4 ঘন্টা পড়লাম, নেক্সট ডে আমি দেখলাম যে আমি 3 ঘন্টা পড়াশোনা করেছি। তো কনসিস্টেন্টলি কিন্তু ভালো করে আমাদেরকে পড়াশোনা করতে হয়। সো আমি বলতে পারি যে আমার থার্ড ইয়ারের যে অ্যাভারেজ ছিল 8 থেকে 9 ঘন্টা কিন্তু আমি পড়াশোনা এভরিডে করতাম, নিউজ পেপার পড়তাম, যে ক্লাসে রেকর্ডিং ছিল সেটা শুনতাম। এভাবে ভালো করে আমি প্রিপেয়ার করছিলাম। এখন যখন আমার থার্ড ইয়ারের পরীক্ষা হলো 2015 সালে জুন মাসে আমি গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিই। সে জুন মাসে আবার আমি স্টেট সার্ভিস, যেটা বললাম ডব্লিউবিসিএস বা এমপিএসসির জন্য অ্যাটেম্প দিলাম। তার জন্য আমার ভালো প্রিপারেশন ছিল না, তাই আমি ফার্স্ট অ্যাটেম্পটে স্টেট সার্ভিস পাস করতে পারিনি। তো আমার যে বন্ধুরা আমার সাথে ছিল ওরা আমাকে বলছিল, তুমি তো স্টেট সার্ভিসে পাস করতে পারোনি, ইউপিএসসি তো অনেক বড় ব্যাপার, সেটা কি করে করবে। আমি ভাবলাম সেটা আমি কি করে করব, কিন্তু আই জাস্ট ওয়ান্টেড টু কন্টিনিউ বিকজ স্টেট সার্ভিসের যে সিলেবাস ছিল, প্যাটার্ন ছিল, সেটা অনেকটাই আলাদা ছিল ইউপিএসসি থেকে। এখন এখানে যেটা ভালো জিনিস হয়েছে পশ্চিমবঙ্গে, যেটা এখন রিসেন্টলি যে ডিসিশনটা হয়েছে যে ইউপিএসসি আর মানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভের যে পরীক্ষা হয় সেটা অন দি প্যাটার্ন অফ ইউপিএসসি করে দেওয়া হবে। তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আপনি ইউপিএসসির পড়াশোনা করলে ডব্লিউবিসিএসও দিতে পারবেন, বা ডব্লিউএসের পড়াশোনা করে আপনারা ইউপিএসসি দিতে পারবেন। তো এই সুবিধাটা সে সময় আমার জন্য ছিল না, আমি ফেল করে গেলাম। তবুও আমি আমার কন্টিনিউ রাখলাম পড়াশোনা। অগস্ট মাসে 2015-তে আমি প্রিলিম দিই। প্রিলিম আমার খুব ভালো যায়। যেভাবে বললাম যে আমার ম্যাথমেটিক্স একটু উইক ছিল, আমি একটা স্পেসিফিক কোচিং জয়েন করেছিলাম যেটা শুধু আমাকে ম্যাথমেটিক্স শেখাবে। সো আমার যেগুলো উইকনেস ছিল, ধরুন পার্সেন্টেজ, অ্যাভারেজেস, টাইম, স্পিড, ডিস্টেন্স, ক্যালেন্ডার আর বাকি যে জিনিসগুলো থাকে, সেটা আমি ভালো করে ফোকাস করলাম। মানে 2 মাস আমি শুধুমাত্র এইটারই পড়াশোনা করলাম যেটা আমার উইক পয়েন্ট ছিল। বিকজ আপনারা জানেন অনেকেই ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে যে প্রিলিমস হয় তার মধ্যে দুটো পেপার থাকে, একটা জেনারেল স্টাডিজ হয় আর একটা সিস্যাট থাকে, সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট। ওই যে সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট থাকে তার মধ্যে ম্যাথমেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং এটা সিলেবাসে থাকে। এখানে যদি আপনি 33% স্কোর মিনিমাম না করেন, তাহলে আপনি যে জেনারেল স্টাডিজ ছিল সেখানে 200-র মধ্যে 200 নম্বর পেলে আপনি কোয়ালিফাই করবেন না। সো 33% নম্বর আপনাকে, মানে 66 মার্কস আপনাকে সিস্যাটে আনতেই হবে। সো আমি দেখছিলাম যে 66 হয়তো আমার যদি না আসে তাহলে ওদিকে আমার ভালো স্কোর করে কোনো লাভ হবে না। তাই আমি 2 মাস স্পেসিফিক্যালি তার পড়াশোনা করলাম। সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তার রেজাল্ট বেরোলো, আর আমি ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু যে ফার্স্ট স্টেজ ছিল সেটা আমি কিন্তু ক্লিয়ার করতে পারলাম। তো যেভাবে ডিএম স্যার বলেছিলেন যে 10 থেকে 12 লাখ যে পরীক্ষা দিচ্ছেন তারা প্রিলিমিনারিতে আছেন, তার মানে হচ্ছে ফার্স্ট স্টেজের জন্য কম্পিটিশন সবচেয়ে বেশি আছে। তো সেখানে সে 10 থেকে 12 লাখের মধ্যে আমাদের সময় প্রায় 15,000 লোককে সিলেক্ট করা হয়েছিল। তো সেই 15,000-এর মধ্যে কোথায় আমি একটা ছিলাম। তারপরে আমি মেন্সের পড়াশোনা আবার ভালো করে আমাকে মেন্স পরীক্ষা দিতে হতো। সো সেপ্টেম্বরের রেজাল্ট এসছে যদি ধরি, তাহলে ডিসেম্বর মাসে আমার মেন্স ছিল। তো তার জন্য আমি ভালো করে পড়াশোনা করলাম। এখানে কিন্তু আমি বলতে পারি যে আগে আপনাদেরকে বললাম যে 8 থেকে 9 ঘন্টা আমি রেগুলারলি পড়াশোনা করতাম, ওই অ্যাভারেজটা কিন্তু এখানে অনেক বেড়ে গেছিলো। তার একটা কারণ ছিল যে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে,
গেছে, আমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি পুনা ইউনিভার্সিটিতে, কিন্তু যেহেতু আমার প্রিলিমস পাস করে গেলাম, আমি আর ভাবলাম যে মাস্টার্স করব না। আর সেকেন্ড যেটা ছিল যে আমি যে কনফিডেন্স পেলাম যে আমি এটা করতে পেরেছি, তাহলে মেন্সও হয়তো আমি ভালো করে করতে পারবো। সো সেই কনফিডেন্সের ভিত্তিতে পড়াশোনা শুরু করলাম। সেখানে যদি আমি অ্যাভারেজ বলি 12 থেকে 13 ঘন্টা ইজিলি আমি পড়াশোনা করতে পারতাম। আমার পুরো শিডিউল ফিক্স ছিল, আমার কোনো ডিস্টারবেন্স ছিল না, আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না। বাড়ি থেকে যে কোনো সমস্যা হতো, আমার বাড়ি থেকে কোনো দিন আমাকে ফোন করে কেউ ডিস্টার্ব করতো না, আমি কোথায় আর ডিস্ট্র্যাক্টেড ছিলাম না। আমার একটাই গোল ছিল যে আগামী 3 মাসে আমাকে এই পরীক্ষা দিতে হবে, তার জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে। তো সেটা আমি করলাম। মেন্স পরীক্ষাতে অনেক লিখতে হয়, মানে এভরিডে 6 আওয়ার্সের আপনার পেপার থাকে, 3 ঘন্টা সকালে আর 3 ঘন্টা দুপুরে। তো এই পেপারগুলো আপনাকে অ্যাকচুয়ালি লিখতে হয়। সো 6 ঘন্টা এভরিডে লেখা ফর 6 ডেজ, 5 থেকে 6 দিন আপনার পরীক্ষা থাকে। তো তার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম। পরীক্ষা আমি দিতে বম্বেতে গেলাম, বম্বেতে গিয়ে এই পরীক্ষাটা দিলাম ডিসেম্বর মাসে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তার রেজাল্ট বেরোলো, আর সেই রেজাল্টের মধ্যে যে 15,000 জন টপ সিলেক্ট হয়েছিল, তার মধ্যে 3,000 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। তার মধ্যে আমি কিন্তু পাস করে গিয়েছিলাম। এর মধ্যে যেটা আমি মনে করি আমার অ্যাচিভমেন্ট ছিল, যে আমি মারাঠি মিডিয়ামে দিয়েছিলাম, আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, অনেক রিসোর্স ক্রাঞ্চ ছিল, তাতেও কিন্তু আমি মেন্সের এই যে পরীক্ষা ছিল এটা ক্লিয়ার করেছিলাম। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি পড়ছিলাম, তারও কিন্তু 50% থেকে বেশি বইগুলো আমি ইংরেজিতে পড়েছি। ইংরেজিতে পড়ে ওটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে সেই নোটসগুলো আবার আমি পড়েছি। তো দ্যাট হ্যাজ বিন, মানে ইংরেজি মিডিয়ামে যত হার্ডওয়ার্ক করতে হয়, ওর থেকে হয়তো আমাকে ডাবল হার্ডওয়ার্ক করতে হয়েছে। সো সেটা করে আমি ফেব্রুয়ারি মাসে তার রেজাল্ট বেরোনোর পরে আমি কোয়ালিফাই করলাম। এখন আমার ইন্টারভিউর স্টেপ আসলো। এখন ইন্টারভিউ দিতে গিয়ে দিল্লিতে যেতে হবে, বিকজ ইন্টারভিউ দিল্লিতেই হয়। সো আমি ডিসাইড করলাম যে আমি তো 50% থেকে বেশি পড়াশোনা ইংরেজিতে করেছি, পরীক্ষা মারাঠিতে দিয়েছি, এখন ভাবলাম ইন্টারভিউ দিতে হবে। তো যদি আমি মারাঠি মিডিয়াম চুজ করি, তাহলে ওখানে যেটা হবে, যে ইন্টারভিউয়ার থাকবে ওর কাছে ট্রান্সলেটর বসে থাকে, বিকজ ওরা হয়তো মারাঠি বুঝেন না, ওরা হয়তো ইংরেজি বা হিন্দি বুঝেন। আমি ভাবলাম যদি আমি মারাঠিতে দিই, তাহলে আমি যেটা বলছি ওটা ট্রান্সলেটর ওদেরকে বোঝাবে, তো আমি ডিরেক্ট ওদের সাথে কমিউনিকেট করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই আই ডিসাইডেড, বাড়িতে আমি হিন্দি বলতাম। সো আমি ডিসাইড করলাম যে আমি হিন্দি মিডিয়ামে ইন্টারভিউ দেবো। আর হিন্দিতে আমি ইন্টারভিউ দিলাম। আমার মনে আছে 7th এপ্রিল 2016-তে আমার ইন্টারভিউ ছিল ওখানে। আর ওখানে দেখি আমার সেই ভয় ছিল, বিকজ সেই সময় আমার বয়স ছিল 21 বছর। ওখানে ইন্টারভিউ দিতে আমার সাথে যতজন এসেছিল তাদের অ্যাভারেজ বয়স ধরে নিন 26-27 হবে, আমার থেকে অনেক বড় ওরা। আবার দেখতে গিয়ে আমি অনেক ছোট লাগছিলাম, বিকজ দ্যাট টাইম আমার ওয়েট হবে হয়তো 50-52 কেজিস। সো আমি দেখতে গিয়ে একটু ছোট্ট মনে হচ্ছে নিজেকে। আর কনফিডেন্সের সে ব্যাপার আবার চলে আসছে, যে কিভাবে ফেস করব, ফার্স্ট অ্যাটেম্প, প্রথমবারে ইন্টারভিউ দেবো। অথচ তার জন্য আমি 40 দিন দিল্লিতে থেকে প্র্যাকটিস করেছিলাম, সেটা আলাদা ব্যাপার। আমি 10টা ইন্টারভিউ দিয়েছিলাম অ্যাকচুয়াল ইন্টারভিউর আগে, যে মক ইন্টারভিউ যেটাকে বলে বা প্র্যাকটিস ইন্টারভিউ যেটা হয়, 10টা দিয়েছিলাম। তাতে আমার অনেকটা কনফিডেন্স বুস্ট হয়েছিল। তবুও অন দ্য ডে অফ ইন্টারভিউ একটু অ্যাংজাইটি ছিল। ইন্টারভিউ দিতে গেলাম, আমার ইন্টারভিউ খুব ভালো হলো। 8 ঘন্টা ধরে আমার ইন্টারভিউ চললো। খুব ইজি প্রশ্ন আমার মনে হলো যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর খুবই ভালো ইন্টারভিউ হলো। তো সেই ইন্টারভিউর মধ্যে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, যে আপনি ক্লাস 10-এ আপনার যে মার্কস ছিল খুব কম ছিল, আর ওদের কাছে তো পুরো বায়োডাটা আমাদের থাকে, আর ক্লাস 12 কিন্তু আপনি ভালো নম্বর পেয়েছেন, তো এটা কিভাবে সম্ভব হলো? তো আমি ওদেরকে বললাম যে ক্লাস 10-এ তো সায়েন্স আর ম্যাথমেটিক্স কম্পালসারি থাকে, পড়তে হয়, তো সেটা আমার ভালো লাগতো না, সেখানে স্কোর কম এসেছিলো। আর 11-12-তে সেরকম ব্যাপার ছিল না। আর এটাও বললাম যে 11-12-তে কিন্তু আমি, যেহেতু আমাকে পুনাতে পড়াশোনা করা যাওয়ার ব্যাপার ছিল, আমি সংস্কৃত সাবজেক্ট নিয়েছিলাম, যেখানে আপনি হয়তো 100-র মধ্যে 100 নম্বর পেতে পারেন, আর আমি 100-র মধ্যে 100 নম্বর সংস্কৃতে সেই সময় পেয়েছিলাম। তো এটা শুনে ওরা অনেক অবাক হয়ে গেলেন, যে 100-র মধ্যে 100 নম্বর কি করে পেলেন। তো যিনি চেয়ারম্যান ছিলেন ওই বোর্ডের, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, উনি বললেন যে আমিও ছোটবেলায় সংস্কৃত দিয়ে পড়াশোনা করেছি, আর তার মধ্যে আমারও 100টা নম্বর ছিল, তো আপনি কি করে 100টা নম্বর পেলেন? আমি বললাম স্যার আমি সংস্কৃত বেশি বুঝি না, তো আমি রাট্টা মেরেছিলাম, মানে রাট্টা মারনা যে হতা না, তো সেটা করেছিলাম। আই ডোন্ট নো হোয়াট ডু ইউ কল ইট ইন বাংলা। সো মুখস্থ করে নিয়েছিলাম সব কিছু।
তো উনি তখন বললেন খুব ভালো, আমিও নিজেও মুখস্থ করে এই নম্বরটা পেয়েছিলাম। সো মাই ইন্টারভিউ ওয়াজ ভেরি লাইট, আর ইন্টারভিউতে আমি ভালো নম্বরও পেলাম। ফেব্রুয়ারি আমার ওই এপ্রিলে ইন্টারভিউ হওয়ার পরে আমি পুনায় ফিরে আসলাম। ভাবলাম যে একটাই প্রার্থনা করছিলাম যে হয়তো সে তালিকায় কোনো না কোনো জায়গায় আমার যাতে নাম চলে আসে, মানে নিচে সবচেয়ে শেষে থাকলেও চলবে, বিকজ আবার পরীক্ষা দেওয়ার মতো হয়তো আমার কাছে চাকরি থাকবে, তো আমি হয়তো সেখান থেকে যে আমি স্যালারি পাবো সেটা দিয়ে আমি আর পড়াশোনা করতে পারবো। কিন্তু যদি আমি ফেল করে যাই, তো সেকেন্ড অ্যাটেম্প দেওয়ার জন্য হয়তো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, এত টাকা আমার কাছে ছিল না। না হলে আমাকে কোথায় হয়তো জব করতে হয়, যেভাবে স্যার বলেছিলেন প্ল্যান বি, সেই সময় অবধি আমার কোনো প্ল্যান বি ছিল না। তো হয়তো কোথায় ছোটোখাটো চাকরি করে আমাকে হয়তো পড়াশোনা করতে হবে, সেটা অনেক টাফ হয়ে যাবে আমার জন্য। সো এটা একটাই প্রার্থনা করছিলাম যে লিস্টের মধ্যে যাতে লাস্ট হলেও চলবে, কিন্তু আমার নাম যাতে চলে আসে। সো আমি দেখি 10 মে ছিল 2016, 9 মেতে আমি ভাবলাম যে গুজব থাকে না যে আজ রেজাল্ট লাগবে লাগবে লাগবে, তো গিয়ে সে সময় ফোন ছিল না, তো সাইবার ক্যাফেতে গিয়ে বসলাম। আর সকাল থেকে বিকাল অবধি আমি ওয়েট করলাম, কিন্তু আমার রেজাল্ট আসেনি। তো দুঃখিতভাবে বাড়িতে চলে গেলাম। আবার কেউ বললো যে 10 তারিখে হয়তো আসতে পারে। আবার সকাল থেকে দুপুর অবধি বসলাম, অনেক এনজাইটি ছিল, কিছু খাইনি, আমার শরীরটা ঠিক লাগছিল না বলে আমি ওখান থেকে উঠে বাড়িতে যাচ্ছিলাম। তো আমার একজন বন্ধু আমাকে ফোন করে বললো যে তুমি পাস করে গেছো, তোমার খুব ভালো র্যাঙ্ক এসছে। আর যে র্যাঙ্কটা আমি পেলাম, সেই র্যাঙ্কের ভিত্তিতে হয়তো আমি আইএএসও পেয়ে যাবো, যেটা অনেকেরই স্বপ্ন থাকে, যাতে ওই 180 জন যারা হয় তার মধ্যে যাতে আমি পেতে পারি। সো এটাই বেসিক্যালি, এর মধ্যে অনেক জিনিসগুলো আছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, সেটা এমনিতেই বিভিন্ন জায়গাতে লেখালেখি অনেকেই করেছেন, সেই দিকে আমি বলছি না। কিন্তু আমি শেষের দিকে এটাই আপনাদেরকে বলবো যে হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা করতে চাইছেন, হয়তো সবাই পারবেন সেটাও ব্যাপার না, হয়তো যারা করতে চলে গিয়েছেন বা করবেন এখন প্রিপারেশন, তাদের মধ্যে হয়তো অনেকেই করতে পারবেন বা অনেকেই করতে পারবেন না। আমি শুধু একটাই জিনিস আপনাকে বলি যে দিস ইজ নট ইজি। যত ইজিলি হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এত ইজি কিন্তু এই কম্পিটিশনটা নেই, খুব টাফ আছে। বিকজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট এক্সামিনেশনস ইন দি ওয়ার্ল্ড, মানে দেশে বললাম না, আমাদের পুরো বিশ্বের মধ্যে এটা ওয়ান অফ দি টাফেস্ট এক্সামিনেশন হতে পারে। তো এটা ক্লিয়ার করতে গিয়ে অনেক আপনাকে পড়াশোনা করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু এটাই বলতে পারি, আপনারা যদি প্যাশনেট থাকেন, কনসিস্টেন্টলি পড়াশোনা করতে পারেন, আপনারা যদি এটা বুঝে যান যে আপনাকে কি কি পড়তে হবে বা কি কি পড়তে হবে না, বিকজ আজকে আপনাদের কাছে এত রিসোর্সেস অ্যাভেলেবল আছে, এতগুলো বই আছে, ইন্টারনেটে এত সামগ্রী অ্যাভেলেবল আছে যে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা পড়বো বা কোনটা পড়বো না। সো এই জিনিসটা যদি আপনারা গুছিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা এই পরীক্ষাতে কম্পিটিশনে আসার জন্য আপনারা এলিজিবল। তারপরে যে কম্পিটিশন আছে সেটা আপনাকে ফেস করতে হতে পারে। আমি হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে গেছি, অনেকেই আছেন হয়তো পাবেন না। আমার সাথে ট্রেনিংয়ে অনেকেই ছিল যারা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছে, কিন্তু অনেকেই ছিল যারা লাস্ট অ্যাটেম্পটে করেছে। কেউ হয়তো 3 বছর থার্ড অ্যাটেম্পটে করেছে, ফোর্থ অ্যাটেম্পটে করেছে। তো সেই পেশেন্সও কিন্তু আপনাকে রাখতে হবে, আর এই বিলিভটা রাখতে হবে যে আমি এটা পাস করতে পারবো। সো আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সাথে সাথে যারা বিভিন্ন পরীক্ষাতে পাস করছেন, সামনে বসে আছেন, তাদেরকেও অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশনস। আর আশা করছি কোনোদিন যখন আমি আবার আপনাদের সাথে ইন্টারাক্ট করব, আপনাদের মধ্যে থেকে কিছু জনকে আমরা এইভাবেই সম্বর্ধনা জানাতে পারবো। থ্যাংক ইউ।